হওয়াটা প্রিভেন্ট করতে পারবো না, বাট আমি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি খুবই ছোট অবস্থায়, তাহলে আমি ব্রেস্ট ক্যান্সার থেকে মৃত্যু ঝুঁকিটা অনেক কমিয়ে দিতে পারি। যেমন একটা আর্লি স্টেজে আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, আর্লি স্টেজ স্টেজ 1 যেটা যেটা টিউমার সাইজ 2 সেন্টিমিটারের অ্যারাউন্ড, তখন যদি মানে আপ টু 2 সেন্টিমিটার এবং অ্যাক্সিলারি নোডে যায়নি, এই প্রাথমিক অবস্থায় যদি আসলে একটা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়, তো ওয়েস্টার্ন কান্ট্রিতে ডেটা হচ্ছে আজকাল যে ট্রিটমেন্ট আছে তাতে 100 জনে 97 97 ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট কিউর হয়ে যাবে। সো দিস ইজ কিন্তু অলমোস্ট একটা কিউরেবল ডিজিজের পর্যায়ে চলে গেছে, কারণ 100 জনে যদি 3 জন পেশেন্ট আসলে মৃত্যু ঝুঁকিতে থাকে, তাহলে ওই ডিজিজটাকে কোয়াইট কন্ট্রোলেবল বলা যায়, অনেকটা ক্রনিক ডিজিজের মতো। তাহলে দেখেন অল্প, খুব স্টেজ 1-এ ধরতে পারলে আমার সাকসেস রেট কত হাই, বাট স্টেজ 4-এ আসলে দেখা যাচ্ছে 100 জনে আপনার 10 থেকে 15% পেশেন্টও 5 ইয়ার সার্ভাইভ করে না আজকাল, এত ইমিউনোথেরাপি, এত টার্গেটেড থেরাপির যুগেও। হিউজলি এক্সপেন্সিভ, যেটা বছরের পর বছর দিয়ে যেতে হয়, সেটা করেও আমরা কিন্তু 10 থেকে 15 জন পেশেন্টকেও 5 বছর বাঁচিয়ে রাখতে পারি না। সো আর্লি স্টেজে ধরতে পারলে আমি অন্তত ট্রিটমেন্টের মাধ্যমে কমপ্লিটলি কিউর হওয়ার আশা করতে পারি। সেই কারণেই কিন্তু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি, যেহেতু এটা ঝুঁকি অনেক বেশি। সো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে ব্রেস্ট ক্যান্সার সচেতন হওয়ার, আপনারা হয়তো অনেক শুনেছেন ব্রেস্ট ক্যান্সারে যে ঝুঁকিগুলো কি। ঝুঁকিগুলো একটা বলেছি, বিং ফিমেল জেন্ডার, ফিমেল জেন্ডার হওয়াটাই প্রথম ঝুঁকি। সো এটা কিন্তু আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। কিছু কিছু ঝুঁকি পরিবর্তনযোগ্য, কিছু কিছু অপরিবর্তনযোগ্য। সো অপরিবর্তনযোগ্যের মধ্যে একটা হচ্ছে যে আপনি বললাম যে ফিমেল জেন্ডার হলে পরে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক থাকবে, সার্ভিক্স ক্যান্সারের রিস্ক থাকবে, ইউটেরাস ক্যান্সারের রিস্ক থাকবে, ওভারির রিস্ক থাকবে। উই ক্যান চেঞ্জ দ্যাট। বাট আরেকটা হচ্ছে ইনক্রিজিং এজ। আপনি যত বয়স বাড়বে, 10 থেকে 20 বছর হলেন, 20 থেকে 30 বছর হলেন, আস্তে আস্তে আপনার জেনেটিক মিউটেশনের চান্স বাড়ছে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, এটাও কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলা হচ্ছে যাদের রিপ্রোডাক্টিভ লাইফের লেন্থ অনেক বেশি, যেমন আর্লি মেন, আপনার পিরিয়ড শুরু হয়েছে, আমরা বলি আর্লি মেনার্কি অ্যান্ড লেট মেনোপোজ, অনেক দিন পর্যন্ত পিরিয়ড চলেছে, 50 55, তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি যাদের এই সময়টা আরো কম ছিল তাদের থেকে বেশি। এটাও কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। ইম্পর্টেন্টলি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনারা এখন অনেক বেশি রিসার্চের ফলে আমরা জানতে পেরেছি যেটা ফ্যামিলিয়াল হিস্ট্রির সাথে এটা রিলেটেড, কিছু জেনেটিক প্রিডিসপোজিশন আছে। কিছু জিন BRCA1-2 মিউটেশন যদি ফ্যামিলিতে রান করে, মা থেকে মেয়ে, মেয়ে থেকে বা বোনের, এভাবে যখন হয় তখন ঝুঁকিটা বাড়ে। বাট এটা কিন্তু একেবারে কনফার্ম না যে আপনি জিন ক্যারি করলেই আপনার ক্যান্সার হবে। ক্যান্সার হওয়ার রিস্ক 60 to 70%, বাকি পার্সেন্টেজের কিন্তু হবে না। বাট তারপরও ব্রেস্ট ক্যান্সারের একটা ফ্যামিলিয়াল রিস্ক আছে, যদি আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভরা ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এবং সেটা যদি অল্প বয়সে তারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু আপনি একটা ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সের ঝুঁকিতে আছেন। সো ফ্যামিলি হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, এটাও চেঞ্জ করার আসলে খুব বেশি স্কোপ নেই। দেন কিছু জিনিস আছে যে আপনার আসলে কিছুটা পরিবর্তনযোগ্য, যেখানেই আমরা কথা বলি, যেখানে কিছু হলেও আমাদের কাজ করার সুযোগ আছে। পরিবর্তনযোগ্য ঝুঁকির মধ্যে হচ্ছে একটা যে বলা হচ্ছে যে যাদের ফার্স্ট বেবিটা একটু বেশি এইজে হচ্ছে, আফটার 30, এটা কিন্তু এখন আমাদের একটু ওয়েস্টার্ন লাইফস্টাইল যেটা, বা আমরা যাতে শহরে যারা বা ওয়ার্কিং লেডি, তাদের জন্য এটা কিন্তু এখন কিছুটা ঝুঁকির মধ্যে আছি সমস্যা, কারণ আমাদের পড়াশোনা শেষ করে ক্যারিয়ার করে দেন বিয়ে করে দেন বেবি নিতে নিতে কিন্তু আমাদের প্রায় অনেকেরই 30 ক্রস করে যাচ্ছে, যেটা আসলে আগে এই চ্যালেঞ্জটা আমাদের দেশে ছিল না, খুব একটু আর্লি ম্যারেজই সারা জীবন আমাদের সমস্যা ছিল। বাট এখন আরবান যে পপুলেশন, তাতে দেখা যাচ্ছে যে লেট ম্যারেজ এবং লেট ফার্স্ট চাইল্ড, এটা হচ্ছে একটা ঝুঁকি। দেন সেকেন্ড হচ্ছে লেস চিলড্রেন। আগে বাংলাদেশের সমস্যা, পপুলেশন সারা জীবন আমরা তাই শুনেছি, 8টা বাচ্চা 10টা বাচ্চা, এটাকে সবসময় ইয়ে করতে বলা হয়েছে পপুলেশন কন্ট্রোল করার জন্য। বাট এখন দেখা যাচ্ছে যার বেবি নেই বা যার একটা বা দুটো বাচ্চা, তার কিন্তু ঝুঁকি যার বেশি মাল্টি বেবি অনেক, তাদের থেকে বেশি। কারণ হচ্ছে যে আহ, এটা এভরি প্রেগনেন্সিতে কিন্তু মারা কিছু প্রোটেকশন পায়, যেমন 9 মাস পিরিয়ডটা বন্ধ থাকে, অ্যামিনিউরিয়া থাকে। সো এটা যেহেতু হরমোনের সাথে রিলেটেড ব্রেস্ট ক্যান্সার, আপনার এস্ট্রোজেন যত বেশি থাকে শরীরে এবং এস্ট্রোজেন পিক যত ব্রেস্টকে
আপনার ইফেক্ট করে, ততই বেশি ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়ে। সো যতবার বেবি হয় ততবার 9 মাস যখন মায়ের পিরিয়ডটা বন্ধ থাকে, তখন ইস্ট্রোজেনের এই প্রভাব থেকে ব্রেস্টটা মুক্ত থাকে, সো তাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কিছু কমে যায়। দেন আসেন ব্রেস্ট ফিডিং। যতবার ব্রেস্ট ফিডিং করা হয়, একটা 2 ইয়ার্স লেন্থে যদি করা হয়, অনেক মায়ের কিন্তু ল্যাকটেশনের সময় পিরিয়ড বন্ধ থাকে, ল্যাকটেশনাল অ্যামিনিউরিয়া আমরা বলি। তো সেই সময় ইস্ট্রোজেন থাকে না শরীরে, যার ফলে আমরা তখন ইস্ট্রোজেনের প্রভাব থেকে ব্রেস্টটা মুক্ত থাকে। সেই ক্ষেত্রে যখন ব্রেস্ট ফিডিং করা হয় তখন কিন্তু মায়ের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিছু কমে যায়। লাইফস্টাইল খুবই খুবই ইম্পর্টেন্ট। অবেসিটি ইজ এ প্রবলেম এখন। আমরা আগে সারা জীবনই নিউট্রিশনের প্রবলেমে ভুগেছি। বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সো আমাদের ম্যালনিউট্রিশন ছিল প্রবলেম, বাট এখন ওভার নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য প্রবলেম অ্যাজ ওয়েল। কারণ দেখা যাচ্ছে অনেক বেশি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, আমরা ওয়ার্ক করছি বেশি, টেবিল ওয়ার্ক করছি বেশি। আহ, আমাদের খাওয়ার অভ্যাস যথেষ্টই চেঞ্জ হয়েছে। অনেক বেশি আমরা ফাস্ট ফুড খাচ্ছি, প্রসেসড ফুড খাচ্ছি। ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির সাথে সাথে আমরা অনেক বেশি পরিমাণ মানে মিট জাতীয় জিনিস, মাংস, রেড মিট, এই জিনিসগুলো আমরা বেশি খাচ্ছি, যার ফলে আমরা ভেজিটেবল, তারপরে ফ্রেশ ফ্রুট, ফিশ, এই যে জিনিসগুলো, তার যে আসলে খুবই খাদ্যাভ্যাস আসলে সবগুলো ডিজিজকেই আমি বলবো যে এফেক্ট করে। একটা হেলদি লাইফস্টাইল আপনাকে সবকিছুতে, নট অনলি ক্যান্সার, সবকিছুতে একটা হেলদি লাইফকে এনশিওর করে। ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ, এভরিথিং ইজ রিলেটেড টু ফুড। সো এইখানে আমি একটু সুযোগ পেয়েছি, আমি ফুড হ্যাবিট নিয়ে বলতে চাই। আহ, আমি আমার বাসায় দেখতে পাই একটা জেনারেশন, আমার টিনেজার ছেলে ও দেখে, তো আমি ওদের ফুড হ্যাবিটের চেঞ্জটা খুব আসলে দেখতে পেয়েছি, যে তারা কিভাবে কমপ্লিটলি বাইরের খাবারে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কমপ্লিটলি আসলে আমরা মারাও প্যাম্পার করছি, যে ভেজিটেবল খেতে চাচ্ছে না, ওকে এভরিডে কিন্তু আমি ওকে খুশি রাখছি আহ, বিভিন্ন ইয়ার মাছ, চিকেন অথবা ইয়ার মাঝখানে। হয়তো আমি ভাবছি আমার বাচ্চার ভালো নারিশমেন্ট হচ্ছে, বাচ্চাকে আমি ঠিক মতো খাওয়াচ্ছি, ও খাচ্ছে ভালো ভালো, বাট এটা কিন্তু ওকে লং টার্মে অনেক ক্ষতি করছে। সো ছোটবেলা থেকে কিন্তু আমাদের মাদের, বিশেষ করে ওয়ার্কিং মাদের, আমরা খুবই ব্যস্ততার মধ্যে থাকি, খুবই অল্প সময় দিতে পারি, সুতরাং প্রিপারেশন করা সহজ, অর্ডার করা সহজ, এবং বাচ্চারাও খুব ঝামেলা না করে খেয়ে ফেলছে। সো আমরাও কিন্তু নিজের অজান্তে ওদের জন্য খুবই একটা আনহেলদি লাইফ ডেকে নিয়ে আসছি, তাদের ফুড হ্যাবিটটা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছি। আমরা কিন্তু খেতে শিখেছি, কিছু হলেও ভেজিটেবল, ফিশ খেতে শিখেছি, বাট আমি খেয়াল করছি আমার বাচ্চারা কিন্তু সেটা শিখেনি। সেটা কিছু রেসপন্সিবিলিটি তো অবশ্যই আমার আছে অ্যাজ এ ওয়ার্কিং মাদার হিসাবে। সো এই ক্যান্সারের ঝুঁকির সাথে আমি এই কথাটুকু আসলে একটু বলতে চাচ্ছিলাম, যে আমরা আসলে বাসার খাওয়া হ্যাবিট, সবারই খাবার হ্যাবিট নিয়েও যাতে একটু কনসেন্ট্রেট করি আমাদের অন্য সবকিছুর সাথে সাথে। সো অবেসিটি প্রবলেম, লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রবলেম, এভরিডে আমাদের হাঁটারও জায়গা নেই, আসলে খুব বেশি স্কোপ নেই আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বাট সেই সাথে সাথে কিন্তু আমরা যারা একটু এফোর্ড করতে পারি, তারা যদি চাই, তারা যদি আসলে একটু মনে করি মাইন্ডফুল ভাবে যে না আমাকে ভালো থাকতে হবে, আমরা একটু জিম যেতে পারি বা কোনো একটা পার্কে যেতে পারি, যেখানে অ্যাটলিস্ট আমি একটু গাড়ি নিয়ে পার্কে চলে যেতাম, যাদের আমাদের অ্যাবিলিটি আছে। সো আমরা যদি খুব সিরিয়ালি নেই জিনিসটাকে, সম্ভব। আমি যদি এটা মেন্টালি ইয়া করি যে না আমাকে এটা করতেই হবে, আমার জন্য এটা করা উচিত, তখন কিন্তু আমরা অনেক কিছু খুব কঠিন মনে হলেও সেটা করে ফেলতে পারি। সো এই লাইফ চেঞ্জ গুলো খুবই ইম্পর্টেন্ট। হয় আপনি জায়গা না পেলে বাসায় বসে একটু যোগাও করা যায়, কত রকমের এক্সারসাইজ আছে, ফিজিক্যাল এক্সারসাইজ আজকাল ইউটিউবে আহ, বেশ সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করে, যেটা দেখেও দেখে শিখে ফেলতে পারে কয়েকদিনে। আমরা মনে হয় ওই দিকে একটু কনসেন্ট্রেট করি, তাহলে হেলথ রিলেটেড ইস্যু খুব ইম্পর্টেন্ট, ডায়েট খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেলফ কেয়ার। সেলফ কেয়ার ইম্পর্টেন্ট। এবার আমি আসি স্ক্রিনিং এর, যে ঠিক আছে আমার এই জিনিসগুলো যদি থাকে, আমি এই জিনিসগুলো যদি কিছুটা আচ্ছা, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কথা বলা হয়, যদিও এটার সাথে খুবই ডিরেক্ট রিলেশনশিপ স্টাবলিশড করা যায়নি, বাট দীর্ঘ সময় যদি আপনি সিনথেটিক এস্ট্রোজেন খান, তাহলে তার ব্রেস্ট ক্যান্সারে একটু প্রভাব পড়তে পারে। বাট ইম্পর্টেন্টলি হচ্ছে যারা 50-র পরে, মেনোপজ হয়ে গেলে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন, সো গবেষণাতে দেখা গেছে যে একটা টাইমে 2090 থেকে 2001-এর দিকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে হ্যাভি পিক অফ ব্রেস্ট ক্যান্সার, তখন তারা কারণ খুঁজতে গেল যে কি ব্যাপার, এত ব্রেস্ট ক্যান্সার পিক করলো কেন। তখন দেখা গেল যে 90-তে ইনভেনশন হয়েছিল, এবং তারা বেশ জাম করেছিল এই ট্রিটমেন্টে, অল দ্য গাইনোকোলজিস্ট, যেহেতু পেশেন্টরাও চাচ্ছিল যে ব্রেস্ট হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, কারণ এভার ইয়াং এভার গ্রিন সবাই থাকতে চায়। সো ওরা যখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে শুরু করলো, তারপরের
ডিকেটে তারা কিন্তু ফেস করলো যে হাইয়েস্ট পিক অফ ব্রেস্ট ক্যান্সার। তখনই বোঝা গেল যে এটার সাথে তো একটা ভালো রিলেশনশিপ আছে, যে তারা যে সিনথেটিক এস্ট্রোজেন নিচ্ছে সেটা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দিচ্ছে। সো এখন এটা কিন্তু কিছুটা অতটা জনপ্রিয় না। সো এই ব্যাপারেও আমরা একটু সাবধান থাকবো যে ঠিক আছে, আমাদের জীবনেও দরকার, এখন আর্লি মেনোপজ হয়ে গেলে আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি, বোন হেলথ, কার্ডিয়াক হেলথ। সো আমরা অনেকেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হয়তো পছন্দ করব, কিন্তু এটা নেওয়ার আগে কিন্তু আপনাকে রিস্ক এবং বেনিফিট খুব ভালোভাবে বুঝে তারপরে আপনাকে নিতে হবে। তো এই সবই গেল কিন্তু রিস্ক ফ্যাক্টর, বাট আনফর্চুনেটলি এই সব কিছু মিলে কিন্তু 10%, আর বাকি 90%ই আমরা জানি না কেন হয়েছে। সো যেটা জানি না সেটা আমরা কিভাবে প্রিভেন্ট করব? প্রিভেন্ট করার কোনোই উপায় নেই। উপায় যেটা আছে যে আমি আর্লি ডায়াগনোসিস করতে পারি। কিভাবে করতে পারি? দেখেন, আল্লাহ আমাদেরকে কিছু সুবিধা দিয়েছে অসুবিধার সাথে সাথে। সেটা হচ্ছে যে ব্রেস্ট একটা কিন্তু খুব এক্সটার্নাল অর্গান, একেবারে বাইরের শরীরে। একটা লাং টিউমার যদি বছরের পর বছর বাড়তে থাকে শরীরের ভিতরে, একজন পুরুষ মানুষ বা একজন মহিলা সেটা কিন্তু অনেকদিন টের পায় না, যখন খুব কাশি, খুব শ্বাসকষ্ট, খুব ব্যথা শুরু না হয়। কিন্তু ব্রেস্ট যেহেতু একটা বাইরের অর্গান, আমরা ইজিলি হাত দিয়ে এটাকে ফিল করতে পারি। সো আমি গোসলের সময় যদি খুব ভালো করে মাঝে মাঝে সাবান দেওয়ার সময় আমরা খুব মানে মাইন্ড ইয়ে না হয়ে আহ, অজান্তেও যদি দেখি হঠাৎ করে কিন্তু আমার হাতে একটা চাকা লাগতে পারে, যেটা হচ্ছে ফার্স্ট সাইন। ব্রেস্ট ক্যান্সার শুরুই হয় কিন্তু একটা পেইনলেস লাম্প দিয়ে। এক্সকিউজ মি, আমাকে কি একটা মিনিট, আমি একটু ইয়ে নিচ্ছি। জি জি ম্যাডাম, শিওর। ম্যাডাম তো কথা বলছেন, তো আমি সবাইকে আবার রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, যেহেতু আজকে ওমেন্স ক্যান্সার নিয়ে কথা হচ্ছে, যে কোনো ক্যান্সার রিলেটেড কোনো সিমটম, কখন ডাক্তারের কাছে যাবেন, যে কোনো প্রশ্ন আপনারা আমাকে ডিরেক্টলি ইনবক্স করতে পারেন, অথবা এখানে আমাদের জুমে যে চ্যাট বক্স আছে এখানেও কিন্তু আপনারা টেক্সট করতে পারেন। ম্যাডাম প্লিজ। শুড স্টার্ট শুরু করব? জি জি আচ্ছা, শিওর। তাহলে দেখেন, এটা কিন্তু একটা মহিলার জন্য একটা ব্লেসিং। আপনাকে কোনো ডক্টরের কাছেও যেতে হবে না, আপনি নিজেই নিজের ডায়াগনোসিস করতে পারবেন। কিন্তু এটা কিন্তু অলনে সাডেন হবে না যে আমি হঠাৎ করে একদিন 45 ইয়ার্সে আমি ফিল করলাম আর আমি ডায়াগনোসিস করে ফেললাম, ব্যাপারটা তা না। প্রত্যেকটা কিছুই কিন্তু একটা রেগুলার প্র্যাকটিসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। স্কিল ডেভেলপ করে তাই থেকে সেখান থেকে আমরা ডক্টররা, আমরা কি এক্সামিনেশন শিখে এসেছিলাম? আমরা আসলে এভরিডে করতে করতে আমাদের প্র্যাকটিসটা হয়ে গেছে। সো একজন ফিমেল সে যদি তার 20 ইয়ার্স থেকে শুরু করে যে আমি মাসে একবার করে আমার ব্রেস্টটা একটু দেখবো। কখন দেখবো? আমার পিরিয়ড শেষ হয়ে গেলে পরে আহ, আহ, 7 দিন ধরেন যদি পিরিয়ড থাকে, 7 নাম্বার দিন থেকে 10-12 দিন পর্যন্ত, তখন ব্রেস্টটা সফট থাকে, ব্রেস্টে আপনার পিরিয়ড রিলেটেড হরমোনাল যেসব ইফেক্ট থাকে সেগুলো চলে যায়। একটা কথা বলে রাখি যে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণই কিন্তু হচ্ছে প্রথম অ্যাপিয়ারই করে একটা পেইনলেস লাম্প নিয়ে। এটা কিন্তু ব্যথাযুক্ত থাকে না, এবং একটা লাম্প থাকে, এবং যেটা আমরা বলি এটা পারসিস্টেন্ট, সব সময় থাকে। কেন? কারণ কিছু কিছু লাম্প কিন্তু এই বয়সী ফিমেলদের এমনিই হতে পারে, যেটা হচ্ছে যে আমরা বলি পিরিয়ডের আগে আগে শরীরে স্ট্রোজেন হরমোন বেড়ে যায়, একটা পিক হয়। সেটার প্রভাবে ব্রেস্টটা কিন্তু একটু এনলার্জ হয়ে যায়, কারো কারো খুব পেইনফুল হয়, কারো কারো খুবই লাম্পি লাম্পি মনে হয়, যে পুরো ব্রেস্টই একটা চাকা চাকা মনে হচ্ছে। সো এটা কিন্তু খুবই একটা কমন ফেনোমেনন, এবং এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছু না। তাহলে এটার সাথে একটা অ্যাবনর্মাল লাম্পের কি ডিফারেন্স? অ্যাবনর্মাল লাম্পটা কিন্তু আপনার এবং যেটা হচ্ছে ব্রেস্ট প্রিমেনোপোজাল মাস্টেল যে যেটা হয় সেটা কিন্তু পিরিয়ড হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বেশ সফট হয়ে যায়, ব্যথা কমে যায়, লাম্পিনেসটা চলে যায়। তাহলে এটার সাথে ব্রেস্ট ক্যান্সারের লাম্পের ডিফারেন্স হচ্ছে সেটা সারা মাস জুড়েই থাকবে, ব্যথাযুক্ত হয় না, পিরিয়ডের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না। এবং এটা আপনি সব সময় পাবেন। আমরা চেম্বারে অনেক পেশেন্ট পাই যে আমি এটা ধরতে পেরেছিলাম, এখন আর পাচ্ছি না। কখন পেরেছিলেন? যখন আমার এই যে পিরিয়ডের আগে আগে আমি মনে হয়েছিল এখানে একটা চাকা, কিন্তু এখন আর বুঝতে পারছি না। সো দিস ইজ নর্মাল। বাট যে চাকাটা আপনার সব সময় থাকবে, এবং আপনি এটার ব্যথাযুক্ত হবে না, এটার সাথে পিরিয়ডের সম্পর্ক নাই, মুভ করে না, যে আমার কিছুদিন এখানে মনে হচ্ছে কিছুদিন ওখানে মনে হচ্ছে, অনেকের এটা সাইকোলজিক্যাল হতে পারে। সো এই চাকাটাকে কিন্তু আমাদেরকে একটু কনসার্ন হতে হবে। সো এইজের সাথে সাথে আপনার স্কিল বাড়বে। আপনি এভরি মান্থে দেখতে থাকেন ব্রেস্টের, আপনার বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন কিভাবে করতে হয়। আমি এটা আজকে মনে হয় বলার সময় পাবো না, কারণ আমাকে অনেক কিছু কভার করতে হবে। সো ব্রেস্ট সেলফ এক্সামিনেশন এভরি মান্থে আপনারা করেন।
করলে পরে দেখা যাবে যে আপনার স্কিল ডেভেলপ করেছে। যখনই একটা অ্যাবনর্মাল ফাইন্ডিং হবে, সেটা ছোট মটরশুটির মতনই যখন একটা চেঞ্জ হবে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা গত মাসে ছিল না, এটা আমি নতুন করে ফিল করছি। সো ফিল করা মাত্রই আপনাকে ইয়ে করতে হবে না, আপনি একটু খেয়াল করেন যে জিনিসটা কনসিস্টেন্টলি থাকছে কিনা, জিনিসটার চেঞ্জটা। কারণ ভয় পাবেন না, সব ব্রেস্ট লাম্পি ব্রেস্ট ক্যান্সার না। আমরা ক্যান্সার নিয়ে কাজ করি বলেই হয়তো আমাদের কাছে যারা আসে তাদের 100%-এর 100 জনের মধ্যে 90 থেকে 95 জনই ক্যান্সার রিলেটেড হয়। বাট জেনারেল সার্জারি ওয়ার্ডে আমরা দেখেছি ব্রেস্ট লাম্প নিয়ে আসা ব্রেস্টের 10% ক্যান্সার হয়, বাকিগুলো কিন্তু ব্রেস্টে বিভিন্ন রকমের ডিজিজ হতে পারে, ফাইব্রোডিনোমা, ফাইব্রোসিস্টিক ডিজিজ, বিভিন্ন রকমের ডিজিজ। বাট যদি আপনি একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, দেন আপনার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, সেই সাথে আপনি একটা হার্ড লাম্প ফিল করছেন ব্রেস্টে পারসিস্টেন্টলি, আপনাকে একটু কনসাস হতে হবে। আগে সত্যি কথা যে 30-এর নিচে এই টাইপের লাম্প হলে আমরাও অত সিরিয়াসলি নিতাম না, আমরাও বোঝাতাম যে টেনশন করার কিছু নাই, এখনই আমাদের টেস্টিং এ যেতে হবে না, এটা নর্মালি। বাট এখন আমরা খুবই কিছু মানে স্যাড ইনসিডেন্টস আমিও করেছি। যেমন 20 ইয়ার্স, আমি বোধহয় লাস্ট যেটা আমি সবচেয়ে কম বয়সী মেয়ে পেশেন্ট হ্যান্ডেল করেছি 20 ইয়ার্সে। জাস্ট ও অ্যাডমিশন টেস্ট দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। সো এটা তো বেশ বড় একটা লাম্প নিয়ে এসেছে, এবং সে আসলে যাচ্ছিল ডক্টরদের কাছে, কিন্তু কেউ চিন্তাই করেননি যে একটা 20 ইয়ার্স এর ফিমেল মেয়ে যে আসলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। যার ফলে যখন আমরা পেয়েছি ওকে, তখন লাম্পটা অলরেডি 6 সেন্টিমিটারের মতন হয়ে গেছে, এবং কিছু ডায়াগনস্টিক ডাইলিমা হয়েছে ওর জন্য, যার জন্য ডায়াগনোসিস হতে হতে 4 মাস লেগে গেল। কিছু সময় তো গেছে। আর অল্প বয়সী ক্যান্সার গুলো খুব অ্যাগ্রেসিভ হয়, এটা বেশ বড় হয়ে গেছিল। সো এখন আসলে আমাদেরকে 21-22 বছরও চিন্তা করতে হবে যে এটা ব্রেস্ট ক্যান্সার হতে পারলাম। আর আরেকজনকেও পেলাম আমি 23 বছর বয়সে, তারা সবই আনম্যারিড স্টুডেন্ট। অনেক ধরনের চ্যালেঞ্জ তাদের জন্য, যেটা কি ধরনের একটা মানে মেন্টাল একটা ট্রমা, সেটা যে হ্যান্ডেল না করে সে বুঝতে পারবে না। কারণ তারা ওখানে ট্রিটমেন্টের আমি অপশন দিব কি, তারা তো ওখানেই মানে তাদের জীবনের চিন্তা করে যে এখন থেকে তাদের লাইফটা কেমন হবে, তারা এত ভেঙে পড়ছে যে ট্রিটমেন্ট শুরু করাটাও আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। কারণ অনেক ধরনের চ্যালেঞ্জ, তাদের ফার্টিলিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে, তাদের ফার্দার রিপ্রোডাক্টিভ লাইফ নিয়ে চিন্তা করতে হচ্ছে আমাদের। সো যেটা বলছি, আপনাকে সবসময় সেলফ এক্সামিনেশন করতে হবে, শুরু মাসে একবার করে, এবং এটা আপনি কন্টিনিউ করবেন লাইফ লং। সেকেন্ডলি হচ্ছে যে ঠিক আছে, কেউ তো এক্সপার্ট না, সো শুধুমাত্র আপনার হ্যান্ড এনাফ কিনা দেখার জন্য, তো বাইরে থেকে যে রেকমেন্ডেশন এসেছে যে প্রতি 3 বছরে আপনি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করাবেন, তারপরে একজন কোয়ালিফাইড ডক্টরের কাছে। এটা ক্যান্সার স্পেশালিস্ট হতে হবে এমন কোনো কথা না, কারণ আপনার ক্যান্সার হয়নি, বাট কোয়ালিফাইড যিনি ব্রেস্ট এক্সামিনেশন করতে পারেন, ইভেন একজন নার্সও হতে পারে। হ্যাঁ, একজন কোয়ালিফাইড, বাইরের দেশে তো অত সাপোর্ট দেওয়া সবসময় সম্ভব নয় স্ক্রিনিং এ, ওরা কিন্তু নার্সদেরকেও ট্রেন্ড আপ করে দেয়। সো আমি বিভিন্ন এই থ্রুতে আমি বলছি যে, যেমন আমি একটা বড় ফোরামে কথা বলছি, ট্রান্সকম, স্কেফ, যারা অনকোলজি প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সো আমি মনে করি যে ওষুধপত্র বাংলাদেশে এসেছে, ইটস এ মানে হিউজ আমাদের অ্যাচিভমেন্ট। বাট সেই সাথে সাথে আমরা আসলে বড় বড় কোম্পানিগুলো আরেকটু পিছনের দিকেও ওনারা একটু নজর রাখবে, যে এই যে ম্যান পাওয়ার স্কিল করা অনলি গভর্নমেন্টের পক্ষে সবসময় সম্ভব হয় না, যে কিছু ডেডিকেটেড সেন্টার আমি দিলাম ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট হেলথ, সুতরাং ওখানে একটা কোয়ালিফাইড কিছু ম্যান পাওয়ার আমি তৈরি করে দিলাম, কোয়ালিফাইড নার্স। সবাই তো আসলে বড় ডক্টরের কাছে যেতে পারবে না, সো কোয়ালিফাইড নার্স একটা উনি রেফার করতে পারবে। আমরা যদি এইভাবে স্যাটেলাইট অনেকগুলো সেন্টার খুলে দিই, তাহলে কিন্তু এক্সামিনেশন প্রসেসটা সবার জন্য একটু সহজ এবং ইজি গোয়িং হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে 3 বছর পর পর যদি আপনি ক্লিনিক্যাল একটা এক্সামিনেশনের হেল্প নেন, তাহলে আরো একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট কিন্তু আর্লি ডায়াগনোসিস করা সম্ভব। কিন্তু লিমিটেশন আছে, সেলফ এক্সামিনেশনের লিমিটেশন আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশনের লিমিটেশন আছে। সো এটাকে ওভারকাম করার জন্য সায়েন্স যেটা করেছে সেটা হচ্ছে যে মেশিনের সাহায্য নেওয়া। তো সেই যেটা ইনোভেশন হয়েছে আরো অনেক আগে, মেমোগ্রাফি। সো এই মেমোগ্রাফির ফলেই কিন্তু বাইরের দেশে এত পার্সেন্টেজ অফ পেশেন্ট এই 0.5 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটার এইরকম স্টেজে ধরা সম্ভব হচ্ছে কিন্তু মেশিনের কল্যাণে, এটা আসলে কোনো মানুষের হাতেও আসে না। এবং এই মেশিনটা কিন্তু তারা মেমোগ্রাফিটা ইউজ করে রেগুলার বেসিসে, নট যে আমার মনে হলো আর তখন আমি 5 বছর পরে যে একটা স্ক্রিনিং করলাম। সো এটা রুটিন যেহেতু স্ক্রিনিং, ওরা 40, কোনো দেশ 40 থেকে করেছে, কোনো দেশ 45, তাদের ক্যাপাসিটি অনুসারে ইয়ারলি, 2 ইয়ারলি, এতে কিন্তু আর্লি ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে। তাতে অনেক লাইফ যেমন সেভ হয়ে যাচ্ছে, তেমনি সরকারের কিন্তু অনেক
মানিও সেভ হয়ে যাচ্ছে, তাই না? আপনি আর্লি ডায়াগনোসিস করলে কিন্তু ট্রিটমেন্ট কমে যাচ্ছে অনেক বেশি। আপনি হয়তো একটা কি দুটো ট্রিটমেন্টের মাধ্যমে, দুটো ট্রিটমেন্ট বা তিনটা ম্যাক্সিমাম ব্রেস্ট ক্যান্সার আপনি কিওর করে ফেলতে পারছেন। বা যত অ্যাডভান্স হবে তখন আপনি, ব্রেস্ট ক্যান্সারে কিন্তু অনেকগুলো মডেলিটি ট্রিটমেন্ট আছে, সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, নাও ইমিউনোথেরাপি। সো 6-7টা দেয়ার। ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এবং দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। সো এই ট্রিটমেন্টগুলো কিন্তু গভর্নমেন্টকে তখন সাপোর্ট করতে হচ্ছে না। সুতরাং আর্লি ডায়াগনোসিস আপনি যদি ইনভেস্ট করেন আর্লি, তাহলে কিন্তু কিছু বেনিফিট তো আপনি অবশ্যই পাবেন, ইভেন গভর্নমেন্ট বেনিফিটও পাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মেমোগ্রাফি একটা রেগুলার ইন্টারভেলে যদি করা যায়, তাহলে কিন্তু যেটা আপনার হাতেও আসবে না, সেটা আপনি স্ক্রিনিং মেশিনের সাহায্যে ডায়াগনোসিস করতে পারেন। সো আমি মনে করছি এইখানে যারা জয়েন করেছেন তারা অবশ্যই কিছু ভাগ্যবানদের একটা অংশ, যারা আসলে অফিসে বসে একটা প্রোগ্রাম শুনতে পাচ্ছেন যে আপনাদেরকে হেলথ ইস্যুতে অ্যাওয়্যার করা হচ্ছে। এটা তো একটা, অবশ্যই আমি বলবো, অগ্রগতি, যে আমাদেরকে এখন অন্য কিছুর সাথে এটা নিয়েও চিন্তা করা হচ্ছে, আমাদের হেলথ নিয়ে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা কিছুটা সাপোর্ট হলো কিন্তু পাই, আপনাদের কর্পোরেট ইয়ে আছে, হেলথ আমার ধারণা আপনাদের আছে, আমি যতদূর জানি। সো তার ম্যাডাম, আওতায় এটা কিন্তু, নিয়ে আমি কথা বলবো কিছুক্ষণ ওকে, পর। সো জি। আপনারা যদি না থাকে এটা নিয়ে, আপনারা আপনাদের জি, আছে। বিভিন্ন অধিকারের সাথে, নারী অধিকারের সাথে এটা যোগ করবেন যে আমরা স্ক্রিনিং এর আওতায় আসতে চাই। তাহলে দেখবেন যে রুটিন বেসিসে সবাই যখন করা হবে, এটাকে আর আলাদা আপনার বার্ডেন মনে হবে না। একসাথে সব কলিগ মিলিয়ে আপনারা বছরে একবার করে ফেলবেন এবং একজন একজনকে মোটিভেট করতে পারবেন। এবং আপনি যখন এটা অফিসে করবেন, তখন আপনার রিলেটিভ, আপনার বোন, আপনার মা, খালা, যারা আসলে অফিস করছেন না, বাসায় আছেন, আপনি কিন্তু সামহাও তাদেরকেও কোনোভাবে মোটিভেট করতে পারবেন, তাদেরকেও কিছুটা হেল্প করতে পারবেন অ্যাওয়ারনেসে এবং টেস্টগুলো করার ব্যাপারে। তাহলে মেমোগ্রাফি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুলস টু ডায়াগনোসিস। আমাদের দেশে অনেক সময় সবখানে অ্যাভেলেবেল না, সবসময় অনেক লম্বা সিরিয়ালের ভয়ে কেউ খুব একটা যেতে চায় না। আলট্রাসোনোগ্রাফি ইজ ওয়ান অফ দ্য টুল, যদিও এটা বাইরের দেশে আমরা ওভাবে করে স্ট্রাকচার না। কিন্তু যেটা আমি আপনাদের বললাম যে বাইরে 60-50 এই এজটা হচ্ছে ওদের পিক এজ, বাট আমরা কিন্তু দেখছি 30 and 40। এবং যেটা হচ্ছে যে 40-র নিচে মেমোগ্রাম কিন্তু খুব বেশি সেন্সিটিভ না। 40-র নিচে যাদের, তাদের কিন্তু ব্রেস্ট অনেক বেশি লাম্পি, অনেক বেশি ফ্যাটি টিস্যু থাকে। সো প্রত্যেক মেশিনেরই কিছু লিমিটেশন আছে, ও অনেক সময় লাম্পি করতে পারে না। সো অনেকেই কিন্তু খুব বলতে পারে যে হ্যাঁ আমি তো একটা মেমোগ্রাম করেছি, আমি দেখেছি। আমরা এই যে যেসব আর্লি ডায়াগনোসিস হয়, ডায়াগনস্টিক ডিলে হওয়ার জন্য কিন্তু একটা কারণ হচ্ছে মেমোগ্রাফিতে কিছুই আসেনি, মেমোগ্রাফি নর্মাল বলেছে, কিন্তু আসলেই সেখানে লাম্প ছিল। এবং সেটা মেমোগ্রাফি নর্মাল বলাতে সবাই রিল্যাক্স ছিল। সো স্টিল ইয়াং এজের জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টে একটা লাম্প ইভালুয়েট করার জন্য আলট্রাসোনোগ্রাফি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। এবং আমরা যখন দুটো মিলেও কনফিউজড, একটা লাম্প লাগছে কিন্তু মেমোগ্রাফিও আমাকে কোনো ক্লু দিচ্ছে না, আলট্রাসোনোগ্রাফিও কনফিউজিং, তখন কিন্তু আমরা এমআরআই এর সাহায্য নিই, যখন এটা 40-র নিচে হয়। সো এই টুলসগুলোর মাধ্যমে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। এবং আর্লি ডায়াগনোসিস হলে পরে আমরা প্রথমেই, ইভালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় ডায়াগনোসিস হলেও যখন টেস্ট দেওয়া হয়, কোনো কোনো কারণে অনেকেই বলছে যে আমি ভয়েই করিনি, উনি খুবই হয়তো এডুকেটেড মানুষ, ওনার সব ফ্যাসিলিটি আছে, কিন্তু উনি এই ভয়টাই পাচ্ছেন যে ক্যান্সার না ডায়াগনোসিস হয়, এই জন্য হয়তো উনি মাসের পর মাস ওনাকে যে টেস্ট দেওয়া হয়েছে, যে একটা বায়োপসি করা, সেটা উনি করেননি। সো এই ডিলেগুলো আপনারা করবেন না। বায়োপসি হলে পরে ওখান থেকে এরপরে টেস্টিং করে, সব ফ্যাসিলিটি বাংলাদেশে আছে, এখন সার্জারির ফ্যাসিলিটি আছে। আহ, আম, আপনাদের জন্য, মানে সবার জন্য খুবই একটা ইয়া, গুড নিউজ হচ্ছে। ম্যাডাম, এটাই আমি একটু আপনার কাছে জানতে চাইতাম ম্যাডাম, যে আসলে ক্যান্সার হলেই সবাই মনে করে যে বিদেশে যে চিকিৎসা নিতে হবে কিনা। হ্যাঁ, অনেকেই জানতে চায়, আমাদের কাছে ফোন করে যে বাংলাদেশে কি আসলে চিকিৎসা হবে। তো এটা সম্পর্কে যদি ম্যাডাম একটু আপনি বলে ওকে, দেন, যদি তাহলে আমি আমাদের সময় এখনই একদম বলে শেষের ফেলছি দিকে। যে আপনি যদি ইয়া ধরেন যে আমি বলেছি আপনাদেরকে কয়েকটা, 6টা মডেলিটি আছে। হুম। এবং লাকিলি উই হ্যাভ অল দ্য মডেলিটিস ইন আওয়ার কান্ট্রি। এক্স্যাক্টলি। সার্জারি স্কোপ আছে, ডায়াগনস্টিক মডেলিটি আছে, আপনার এমআরআই করতে চান, মেমোগ্রাফি করতে চান, এটা আছে। কোর বায়োপসি হচ্ছে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, আমি রিসেপ্টর দেখতে পাচ্ছি। যে সার্জারির ভালো ব্যাপারটা বলছি, হয়েছিল যে পুরো ব্রেস্ট কেটে ফেলতে হতো ব্রেস্ট ক্যান্সারে, দেন এসেছে না, একটা অর্গান আসলে রিমুভ করা প্রত্যেকটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক, সাইকোলজিক্যাল ইফেক্ট, ফিজিক্যাল ইফেক্ট, রিপ্রোডাক্টিভ লাইফ ইফেক্ট। সো এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার, আপনি যদি আর্লি স্টেজে আসেন, আমরা
প্রত্যেক পেশেন্টকে কাউন্সিলিং করি, পেশেন্ট রাজি হয় না। আমরা পেশেন্টকে একবারের জায়গায় 4বার বুঝাই যে না, দিস ইজ সেফ, আপনি ব্রেস্ট রেখেই ব্রেস্ট ক্যান্সারের অপারেশন করা সম্ভব, আপনি শুধু টিউমারটা ফেলেন। এই ক্ষেত্রে রেডিওথেরাপি দিতে হবে, রেডিওথেরাপি ফ্যাসিলিটিও বাংলাদেশে আছে। সো ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে ইমপ্রুভ হয়েছে, মাস্টেক্টমির বদলে আমরা লাম্পেক্টমিতে এসেছি, মানে শুধু ব্রেস্ট টিউমারটা কাটছি। এবং ওখানে অনকোপ্লাস্টিক বেস্ট সার্জারি বলে একটা কথা এসেছে, যে কসমেসিসও মেনটেন হচ্ছে, আপনার ব্রেস্টের সাইজ এন্ড শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে না, কারণ আপনি টিস্যু মোবিলাইজ করে অন্য জায়গা থেকে এনে ওই যে জায়গাটুকু কেটে ফেলেছেন ওই জায়গাটুকু ফিল আপ করে দিচ্ছেন। সো সাইজ শেপ ঠিক মতো থাকছে, অনকোপ্লাস্টিক বেস্ট সার্জারি এসেছে। আগে অ্যাক্সিলারি লিম্ফ নোড পুরোটাই কেটে ফেলা হতো, এখন আমরা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি করছি, তার মানে কয়েকটা এনে স্যাম্পল করছি, যদি পজিটিভ পাওয়া যায় পুরো সার্জারি করা হচ্ছে, পজিটিভ না পাওয়া গেলে এক্সিলাকে আর হ্যান্ডেল করা হচ্ছে না। তাতে লাভ কি হচ্ছে, আগে কিন্তু এক্সিলারি সার্জারি আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, কারো যদি ব্রেস্ট ক্যান্সার রিলেটিভ থাকে, হাত অনেক বেশি লিমফেডিমা বলে অনেক হাত ফোলা থাকতো, এটা একটা মরবিডিটি ছিল, সার্জারি সেটা কমানো সম্ভব হয়েছে। রিগার্ডিং কেমোথেরাপি, আমি যখন ফার্স্ট সাবজেক্টে আসি, যে কয়টা ওষুধ ছিল বাইরের প্রোডাক্টই ছিল, দাম ছিল অনেক, সবার হাতে নাগালের মধ্যে ছিল না, কিছু ইন্ডিয়ান ওষুধ আসলো, সেটা আসলে খুব ওয়েতে আসতো না, চোরাই পথে আসতো, যার জন্য সেগুলো নিয়েও আমরা কনফিউজ ছিলাম। বাট আজকে 2024-এ এসে 5-এ এসে আমি খুব প্রাউডলি বলতে পারি, স্কেফ অনকোলজি অ্যাজ ওয়েল এজ বাংলাদেশের বড় বড় যারা আমরা মনে করি যাদের একটা গুডউইল আছে, যাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা কিন্তু সবাই অনকোলজি প্রোডাক্ট নিয়ে এসেছে, যেটা বেশিরভাগ পেশেন্টের হাতের নাগালের মধ্যে, এবং যেটা হচ্ছে অ্যাভেলেবেল, আমাদেরকে ফেস করতে হয় না যে একটা সাইকেলে দিলাম পরের সাইকেলে ড্রাগ পাচ্ছি না। সো কন্টিনিউয়াস একটা সাপ্লাই থাকছে, অ্যাফোর্ডেবল প্রাইস থাকছে কিছুটা। সো সেই ক্ষেত্রে ক্যান্সার কেমোথেরাপিতে আমরা অনেকটুকুই অগ্রসর হয়েছি। সব ড্রাগই বাইরের প্রোডাক্ট অ্যাজ ওয়েল এজ আমাদের দেশে অনেকগুলো প্রোডাক্ট আছে। দেন আসেন রেডিওথেরাপি। এই ক্ষেত্রে আমি যদি বলি যে আমরা একেবারেই খুব ভালো পজিশনে আছি, তাহলে বোধহয় সত্য বলা হবে না, কারণ গভর্নমেন্ট সেক্টরে আমরা খুবই স্ট্রাগল করছি। বাট আমরা আশা করছি যে গভর্নমেন্ট এখন এ বিষয়ে একটা সুনজর দিয়েছেন। অচিরেই আমরা অনেকগুলো মেশিন গভর্নমেন্ট সেক্টরের জন্য কিনতে পারবো, কারণ আপনি বুঝতেই পারছেন মেশিন হচ্ছে একটা জিনিস অলওয়েজ রিপ্লেস করতে হয়, যার একটা লাইফ টাইম আছে। সো আমাদের ক্যান্সারের মেশিনগুলো একটু এখন অবস্থায় আছে, খুবই নাজুক অবস্থায়। বাট বাট আপনি যদি প্রাইভেট সেক্টর ধরেন, তাহলে যেমন 2000 সনের প্রথম দিকে শুধু ডেল্টা একটা হসপিটাল ছিল যাদের মেশিন ছিল, এখন অন্তত ঢাকা এবং ঢাকার বাইরে 10-12টা প্রাইভেট সেন্টার হয়েছে, চিটং, সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া। সো ব্রেস্ট ক্যান্সার আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অবশ্যই ইনভলভ, ইয়ে করতে পারলে, এফোর্ড করতে পারলে, বাংলাদেশে কিন্তু বিভিন্ন হায়ার টেকনিক, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, আইএমআরটি, আইজিআরটি, হায়ার টেকনিক, এগুলো খুবই এক্সপেন্সিভ টেকনিক, এগুলো সবই আমাদের দেশে সম্ভব। এবার আসেন হরমোন থেরাপি। হরমোন প্রোডাক্ট অনেক আগে থেকেই আমাদের ছিল, এবং এখনো কিন্তু একের পর এক যেগুলোই বাইরে ইনোভেশন হচ্ছে, সেই সব কিছু হরমোন প্রোডাক্ট কিন্তু আমরা কিছুদিনের মাঝখানে অরিজিনাল প্রোডাক্টও পাচ্ছি, আমাদের দেশি প্রোডাক্টও কিন্তু বাজারে আসছে। রিগার্ডিং টার্গেটেড থেরাপি, টার্গেটেড থেরাপি ওয়ান অফ দ্য ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, এবং আমি বলবো দ্য বিউটিফুল ইনোভেশন অফ আপনার সায়েন্স এবং অনকোলজি ফিল্ডে, কারণ আপনি টার্গেট করতে পারছেন, আর যত আপনি টার্গেট করতে পারবেন তত আপনি সাকসেসফুল হবেন। খুব সহজভাবে আমি যেটা বলি, আপনি অঙ্কে ফেল করেছেন, আপনাকে যদি অঙ্কের টিচার দেওয়া হয় তাহলে পাস কিছুটা নিশ্চিত, তাই তো? আরো ভালো নাম্বার পাওয়ারও সম্ভাবনা বেড়ে যায়। বাট আমরা যখন কেমোথেরাপি শুধু দিতাম, সেটা ছিল একটা জেনারেল, যে আপনি অঙ্কে ফেল করেছেন, বাট আমি আপনাকে একটা টিচার দিয়েছি, উনি সব সাবজেক্টে ভালো পড়াচ্ছেন, 12টা সাবজেক্ট। সো আপনার আবারও সম্ভাবনা থাকে অঙ্কে ফেল করার, কারণ উনি এটাতে অত বেশি কনসেন্ট্রেট করেননি, উনি জানতেনই না যে আপনি আসলে অঙ্কেই দুর্বল। সো সবকিছু পড়াতে যে অঙ্ককে উনি জেনারেল ভাবে পড়িয়েছে, ওটাতে আপনি আবারও ফেল করেছেন। বাট নাও এ ডেজ আমরা ক্যান্সারকে কিন্তু এখন একটা ডিজিজ হিসেবে ট্রিট করি না, দিস ইজ এ স্পেকট্রাম অফ ডিজিজ। 5টা ক্যান্সার পেশেন্ট, ব্রেস্ট ক্যান্সার 5 রকমের বায়োলজি, 5 রকমের টার্গেট, তাদের ডিফেক্ট তাদের 5 জায়গায়। সো আমরা ডিফেক্টটা লোকালাইজ করতে পারছি, সেই টেস্টিং গুলো আমাদের দেশে সম্ভব, মলিকুলার টেস্টিং করে আমরা বুঝতে পারছি ওনার হার্টু জিনে প্রবলেম, সো তাকে অ্যান্টি হার্টু দেওয়া হোক, তার হরমোন রিসেপ্টর পজিটিভ, তাকে হরমোন থেরাপি প্লাস CDK4 দেওয়া হোক। সো প্রত্যেকের টার্গেট অনুসারে তাকে ডিফারেন্ট ট্রিটমেন্ট অফার করেছে, সাকসেস রেট অনেক বেশি বেড়ে গেছে। রিগার্ডিং ইমিউনোথেরাপি, দ্য লেটেস্ট ইনোভেশন। সো ইমিউনোথেরাপি হচ্ছে গিয়ে এখন এভরি ডিজিজে ইমিউনোথেরাপি এসেছে,
খুবই এক্সপেন্সিভ, সেটা বাইরের দেশের তো আমাদের অ্যাভেলেবেল, এবং আমাদের দেশি কোম্পানিগুলো এগিয়ে এসেছে, এবং আমরা আশা করি সবাই যখন প্রোডাকশনে যাবে তখন কিন্তু রেটটা, দামটা আমাদের আরো কাছাকাছি হাতের নাগালের মধ্যে আসবে। যদি এখন আমি বলবো যে 80% পেশেন্টের নাগালের বাইরে ইমিউনোথেরাপি। সো আপনি এফোর্ড করতে পারলে এভরি চিকিৎসাই বাংলাদেশে আছে। ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডসেট আপ, ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাসের জায়গাটা, ট্রাস্টের জায়গাটা, যে আমি আমার দেশের কোম্পানিকে বিশ্বাস করি কিনা, আমি আমার দেশের এক্সপার্টাইজ বিশ্বাস করি কিনা। এটা হতে সময় লাগে, এটাতে সবারই আমাদের দায়িত্ব আছে। অ্যাজ এ ডক্টর হিসাবে আমাকেও আমার পেশেন্টের ট্রাস্টটা করতে হবে, তিনি যাতে আমাকে বিশ্বাস করতে পারেন, আমার স্কিল, আমার কন্টিনিউয়াস আপডেটেশন থাকতে হবে। আজকে যদি উনি সিঙ্গাপুর থেকে ঘুরে এসে, সিঙ্গাপুরের ডক্টর যা বলেছে, অনেক পেশেন্টই তাই করে, হাইড করে, যে উনি ওখানে গিয়েছিলেন বা একটা প্রেসক্রিপশন দিয়েছে সেটা বলে না। উনি হয়তো জানতে চান আমি কতটুকু বলছি, কতটুকু জানছি। কিন্তু তিনি যদি দেখেন যে সিঙ্গাপুরের ডক্টর যে ভাষায় এবং যে অ্যাডভাইস ওনাকে দিয়েছে সেটা আমি সেই একই ভাষায় কথা বলতে পারছি, সো ট্রাস্টের জায়গাটা কিন্তু মানে এমনি এমনি বিল্ড হয়ে যাবে, তাই না? সেটার জন্য আমাকে বেশি কষ্ট করতে হবে না। সো সেটা করতে হবে কিভাবে, সেটা আমাদের দায়িত্ব, যে অ্যাজ এ ডক্টর আমাকে কন্টিনিউয়াস আপগ্রেড থাকতে হবে। এবং সেটা খুব কঠিন না, এখন আমাদের গাইডলাইন আছে। সো আমি যদি সবসময় 2025-এর নতুন কি গাইডলাইন এসেছে, কি রেকমেন্ডেশন এসেছে, সেটা সম্পর্কে যদি আমরা সচেতন থাকি, আমার পেশেন্ট এফোর্ড করতে পারুক আর না পারুক, অ্যাটলিস্ট তাকে আমি তো এটা জানাতে হবে। ইনফরমেশন পাওয়ার অধিকার সবার আছে, যে আপনার জন্য এই অপশন আছে, আপনি যদি এফোর্ড করতে পারেন দিস ইজ দ্য বেস্ট। এফোর্ড করতে না পারলে আমি সেকেন্ড বেস্টে যাব, থার্ড বেস্টে যাব, ফোর্থ বেস্টে যাব। যেটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফর এ ক্যান্সার পেশেন্ট? বেস্ট ট্রিটমেন্ট অপশন ক্যান্সার পেশেন্টের জন্য কি কেউ বলতে পারবেন? আজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অপশন। প্রত্যেক ট্রিটমেন্ট কিন্তু একটা অপশন থাকে না, অনেকগুলো অপশন থাকে। সবার জন্য ট্রায়াল করা হয়, অনেক রিসার্চ করা হয়, সো ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক অপশন থাকে। সো দ্য বেস্ট অপশন হচ্ছে দ্য হোয়াট দ্য পেশেন্ট ক্যান অ্যাফোর্ড। পেশেন্ট যেটা এফোর্ড করতে পারবে, আমার গভর্নমেন্ট যেটা সাপোর্ট দিতে পারবে, দিস ইজ দ্য বেস্ট অপশন। এখন আমেরিকায় এমডি অ্যান্ডারসন হসপিটালের একটা পেশেন্ট যেই জিনিসটা পাচ্ছে, সেটা আমার হসপিটালের একটা লোয়ার মিডল ক্লাস পেশেন্টের জন্য বেস্ট অপশন হতে পারে না। সে তাকে আমি এটা হয়তো কাগজে কলমে প্রেসক্রিপশন করতে পারি, বাট প্র্যাকটিক্যালি সে তো এটা এফোর্ড করতে পারবে না। সো দিস ইজ নট এ বেস্ট অপশন ফর হিম অর হার। সো পেশেন্টের এফোর্ডেবিলিটির মধ্যে এবং লিটারেচারে গাইডলাইন অনুসারে যে ট্রিটমেন্টটা সে এফোর্ড করতে, দিস ইজ দ্য বেস্ট। সো সেটা ইমিউনোথেরাপির বদলে কেমোথেরাপি হতে পারে। তো স্কিলের এই ব্যাপারটা আমাদের থাকতে হবে। সেকেন্ডলি, ফার্মাসিউটিক্যালস কোম্পানির উপর আমাকে বিশ্বাস করতে হবে, যে ওকে আমাদের দেশের প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস, বাইরে এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন দেশে। আমার মনে হয় ওনারাও কিছু ট্রায়াল করতে পারেন, হেড টু হেড ট্রায়াল উইথ দ্য ফরেন ড্রাগের সাথে, যাতে আমাদের বিশ্বাসের জায়গাটা বেড়ে যায়। ওকে, বিদেশি প্যাক্লিটেক্সল দিয়ে এই রেজাল্ট, দেশি প্যাক্লিটেক্সল দিয়ে 100 পেশেন্টের এই রেজাল্ট। সো যখন একটা কম্পেয়ার করবে, শুধু ওষুধ কিন্তু দেশে তৈরি করলেও হবে না, এই টাইপের রিসার্চ যখন করা হবে, তখন কিন্তু আমাদের বিশ্বাসের জায়গাটুকু পেশেন্ট হোক এবং আমাকে কনভিন্স করা, একজন ডক্টরকে কনভিন্স করা সহজ হবে। এবং ডক্টর যখন কনভিন্স হবে, তিনি কিন্তু তার সব পেশেন্টকে কনভিন্স করবে। ওকে দেখেন, এটা সায়েন্স, এই যে এখানে আমার কাছে ডেটা আছে, 100 পেশেন্ট বিদেশি ড্রাগ পেয়েছে, 100 পেশেন্ট দেশি ড্রাগ পেয়েছে, রেজাল্ট দিস। সো এটা কিন্তু খুব ইজি রুগীদের বিশ্বাস করা, যখন আপনি একটা তাকে রিসার্চ রেজাল্ট দেখাতে পারেন। সেই ক্ষেত্রে আর পেশেন্টদেরকে তো কনসাস হতেই হবে, কিছুটা দেশাত্মবোধ থাকতে হবে। তবে এটা আমি কখনোই হিসাবে দেখি না, যে মানুষের ওপিনিয়ন সিক করার অধিকার মানুষের আছে, এবং সেটা সবাই করে। নট যে বাংলাদেশের পেশেন্ট ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়ার পেশেন্টও বাইরে যাচ্ছে। আমাকে একবার প্রশ্ন করেছিল যে বাংলাদেশের পেশেন্ট সব ইন্ডিয়া যাচ্ছে, তার মানে আমরা কি ট্রিটমেন্টে পিছিয়ে আছি নাকি? হতে পারে, বড় দেশ, ওনারা অনেক আগে থেকে শুরু করেছে, তাদের টেকনোলজি বা তাদের মার্কেট অনেক বড়। বাট আমি তখন একটা জিনিস বলেছিলাম, তখন আমি কিছু দেখেছিলাম যে কিছু বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের ক্যান্সার হয়েছে, তারা আমেরিকায় ট্রিটমেন্ট নিয়েছে, ইংল্যান্ডে ট্রিটমেন্ট নিয়েছে। যাদের কথা আমরা জানি, দেখেন ইন্ডিয়ার সবাই কিন্তু ইন্ডিয়া ট্রিটমেন্ট নেয় না, যাদের এফোর্ট আছে তারা হয়তো সিঙ্গাপুর যাচ্ছে, সিঙ্গাপুরের পেশেন্ট যাচ্ছে আমেরিকায়। সো একটা ডিজিজ হলে যার এফোর্ট থাকে, সে কিন্তু সবসময় চায় যে সে আরেকটা ভালো ওপিনিয়ন নেবে, সে আরেক দেশে যাবে। সো আমাদের দেশের পেশেন্ট কেউ, আপনার প্রতিবেশী বা আপনার একজন কলিগ সিঙ্গাপুরে গেছেন মানেই যে বাংলাদেশে ট্রিটমেন্ট নেই, সিঙ্গাপুরেই যেতে হবে, দিস ইজ নট রাইট। এটা এক একজনের মাইন্ডসেট আপ। উনি যদি মনে করে আমি এখানেই কনভিন্সড, এখানেই ট্রিটমেন্ট নিব, উনি নিতে পারেন। কারণ সব দেশের মানুষই সবখানে যায়। ইভেন ইংল্যান্ডের মানুষও মনে করছে তার দেশে কিউ লম্বা, তার দেশে এখনো এই ড্রাগটা অ্যাপ্রুভড হয়নি, আমি আমেরিকায় যেয়ে নিব। এটা সবারই অধিকার আছে, বাট দিস ইজ নট যে আহ, ইংল্যান্ডে ট্রিটমেন্ট নেই, সবারই একটা স্ট্রাকচার ট্রিটমেন্ট আছে। তার বাইরে কেউ যদি এক্সট্রা কিছু বা তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যেতে চায়, যে কেউ যেতে পারবে।
তাহলে এই ম্যাডাম, গেল ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট। হ্যাঁ জি ম্যাডাম, বলেন। আসলে আরো অনেক শোনার ইচ্ছা ছিল হুম, আপনার কিন্তু কাছ টাইম। থেকে, কিন্তু আজকে আমাদের টাইমটা একটু কনস্ট্রেইন, সো আমাদের আবার শেষও করতে হবে। তো ম্যাডাম আপনি যেটা বলছেন এটা বলে তারপর আমরা আমাদের পরবর্তী আরেকটা এসে যাচ্ছি। তাহলে আর্লি ডায়াগনোসিসের জন্য আপনাদেরকে কনসাস হতে হবে। কনসাস হলে পরে আপনারা এখানেই যেসব ফ্যাসিলিটি আছে সেগুলোই আপনারা ইউটিলাইজ করতে পারেন, এক্সপার্টাইজ, মেশিনারিজ, টেস্টিং। দেন ডায়াগনোসিস হলে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে। সো কিছু ডিজিজ সম্পর্কে জানা ইম্পর্টেন্ট, যে কোন ডিজিজগুলো বেশি হয়। ব্রেস্ট ক্যান্সার বেশি হয় ফিমেলদের, ওভারিয়ান ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার বাংলাদেশে রেট অনেক হাই। বাট ফর্চুনেটলি সার্ভাইকেল ক্যান্সারটা হচ্ছে যে আবার কিছুটা লো সোশিও ইকোনমিক কন্ডিশন। আমাদের আজকের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের মধ্যে সার্ভাইকেল ক্যান্সারের ঝুঁকি কিছুটা কম আছে, যেহেতু ওটা একটু লো সোশিও ইকোনমিক, হাইজিনের সাথে রিলেটেড কিছু। আর্লি ম্যারেজ, আর্লি চাইল্ড বার্থ, মাল্টিপল প্রেগনেন্সি, মাল্টিপল পার্টনার, আপনার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল লাইফ, এই জিনিসগুলোর সাথে রিলেটেড। সো এগুলো হচ্ছে যে সার্ভাইকেল ক্যান্সার কিছুটা আহ, এই। সো সার্ভাইকেল ক্যান্সার সাধারণত ডায়াগনোসিস হয় কিছুটা, আমি যেটা বলেছি যে মহিলাদের চ্যালেঞ্জগুলো যত বেশি, তাদের কিছু সুবিধা আছে। দেখেন, যখনই একটা অ্যাবনর্মাল ব্লিডিং হয়, যে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, দুটো পিরিয়ডের মাঝখানে ব্লিডিং, অথবা হেভি ব্লিডিং, অথবা দেখা যাচ্ছে পোস্ট কয়টাল, এটা হওয়া উচিত না সহবাসের পরে একটা ম্যারিড ওমেনের যে ব্লিডিং, কিন্তু এই ব্লিডিং গুলো হলে এগুলো খুবই অ্যালার্মিং। সো খুব অল্পতেই কিন্তু আপনি সচেতন হতে পারেন যে এটা কেন হচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রে আপনাকে একজন স্পেশালিস্টের ইয়ে নিতে হবে। এবং সার্ভাইকেল ক্যান্সারের জন্য কিন্তু স্ক্রিনিং এর ব্যবস্থা আছে, প্যাপস স্ক্রিনিং বলা হয়, যেটা খুব বেশি ইনভেসিভ না। আপনি খুবই সহজে একজন গাইনোকোলজিস্টের কাছে গেলে উনি ওখান থেকে সার্ভাইকেল টিস্যু থেকে স্মিয়ার নিয়ে একটা মাইক্রোস্কোপিক টেস্টের মাধ্যমে করতে পারে। সার্ভাইকেল ক্যান্সারের আরেকটা খুবই ভালো ইনোভেশন হয়েছে যে ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিনেশন, যেটা এখন গভর্নমেন্ট 9 থেকে 13 ইয়ার্স এর স্কুল গোয়িং বাচ্চাদের জন্য আমাদের এখানে লঞ্চ হয়েছে। কারণ আসলে এই বয়সটাতে প্রোটেকশনটা দিলে পরে এটা দীর্ঘমেয়াদী একটা ফলাফল পাওয়া যাবে। বাট এখনো পর্যন্ত কিন্তু এটা এজ লিমিটেশন সম্পর্কে খুব বিএনএ 25 পর্যন্ত দেওয়ার আছে। ইভেন বলা হচ্ছে আমাদের মতো দেশের ক্ষেত্রে 40-45ও কিন্তু দিতে পারবে। সো যারা এখনো এটার আওতায় আসেননি, আপনাদের এইজ কাভার করলে আপনারা এটা নিতে পারেন। এবং আমি বলবো যাদের বাচ্চা আছে, মেয়ে শিশু আছে 9 থেকে 13 বছর পর্যন্ত স্কুল গোয়িং, তাদেরকে অবশ্যই এইচপিভি ভ্যাকসিনেশন গভর্নমেন্ট থেকে যেহেতু এখন লঞ্চ করছে, এটার ইয়া আপনাদের নেওয়া উচিত। দেন ওয়ান অফ দ্য সাইলেন্ট কিলার গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সির মধ্যে আমাদের দেশে থার্ড, বাট দ্য টপ কিলার হচ্ছে যে ওভারিয়ান ম্যালিগনেন্সি। খুবই সাইলেন্টলি বাড়ে, টেরই পায় না মানুষ। ব্লিডিং ক্লিডিং হয় না, পেইন হয় না, কিছু হয় না। এনলার্জ হতে থাকে অ্যাবডোমেন, কিছু ভেগ সিমটম হতে থাকে, যে একটু ডিসপেপসিয়া, খাবার দাবারে অরুচি, ওয়েট কমে যাওয়া, কিংবা সবসময় একটু ফুলনেস, এই টাইপের একটা কিছু হতে হতেই কিন্তু খুবই সাডেনলি ওভারিয়ান ক্যান্সার স্টেজ 3 বা স্টেজ 4 এর ডায়াগনোসিস হয়। 70 থেকে 80% পেশেন্টই দেখা যাচ্ছে স্টেজ 3 বা স্টেজ 4 এসে ডায়াগনোসিস হচ্ছে, ইভেন ইন ওয়েস্টার্ন কান্ট্রিতে। কারণ এটাকে আসলে বুঝাই যায় না অনেকদিন পর্যন্ত, যখন এটা খুব বেশি সিমটম প্রডিউস না করতে থাকে। সো ওভারিয়ান ম্যালিগনেন্সির ক্ষেত্রে কিন্তু উইথ অল ট্রিটমেন্টেও সাকসেস রেট খুবই কম, এখনো সবচেয়ে ডেডলি ডিজিজ। এটাতে খুব একটা স্ক্রিনিং এর সুযোগ নেই। কিন্তু তারপরেও যারা মনে করছেন দীর্ঘদিন যাবত অনেক সময় এই ধরনের সিমটম, ভেগ সিমটম, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কিছুটা ফুলনেস, ডাইজেশনের প্রবলেম টবলেম, আপনারা আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন করা যায়, সেটা করে কিছু কিছু দেশ ওটা করেছে, যদিও এটা একেবারে জেনারেলাইজড না। এবং একটা টিউমার মার্কার আছে, CA-125 বলে, সেটা করেও আমরা কিন্তু ঝুঁকিটা বের করতে পারি কিছু। আরেকটা হচ্ছে ইউটেরাসের ক্যান্সার, যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয়। ওটা ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সির মধ্যে ফার্স্ট। আমাদের সার্ভিক্স, ওদের ইউটেরাস ক্যান্সার। এবং আমাদেরও একটু অ্যাফ্লুয়েন্ট ক্লাসে কিন্তু সার্ভিক্স থেকে ইউটেরাস ক্যান্সারই বেশি হচ্ছে। ইউটেরাস ক্যান্সারটা একটু এল্ডারলি এজে হয়, 60, অ্যারাউন্ড 60+50, বাট আমরা ইয়াং পেশেন্টও পাই। সেটাও আসলে পিরিয়ডের একটা ইরেগুলার পিরিয়ড দিয়ে শুরু হয়, পেইন, দেন বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে সেটারও যে ট্রিটমেন্ট আছে, সব ট্রিটমেন্টই কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। সো এই ডিজিজ গুলো সম্পর্কে আপনারা একটু জানবেন। ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, দিজ আর সোলি ফিমেল ক্যান্সার। এছাড়া আরো কিছু আছে, প্রেগনেন্সি রিলেটেড কোরিওকার্সিনোমা বলে, আপনার ভ্যাজাইনাল ক্যান্সার আছে, বাট কমন এগুলো। এবং কিছুটা সচেতন হওয়ার উপায় হচ্ছে যে আপনারা একটা স্ট্রাকচার্ড হেলথ রিলেটেড প্রোগ্রামের মধ্যে দিয়ে যান যদি, তাহলে কিছু স্ক্রিন ফ্যাসিলিটি আপনারা অ্যাভেল করার চেষ্টা করবেন। প্যাপস্মিয়ার,
মেমোগ্রাম ইয়ারলি, দেন আপনার এইচপিভি ভ্যাকসিনেশন যাদের এইজ কাভার করে, আহ, তারপরে হচ্ছে যে হেলদি লাইফস্টাইল সবচেয়ে ইম্পর্টেন্ট, যে খাবার দাবারের ব্যাপারে আপনারা সবাই সচেতন হবেন, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনাদের অফিসে কি কোনো জিম ফ্যাসিলিটি আছে? যে জি ফ্লোরে জি বিভিন্ন ম্যাডাম, হয়তো আছে। কয়েকটা ফ্লোর মিলে একটা জিম ফ্যাসিলিটি, তো আমাদের দিস জিম ইজ ফ্যাসিলিটি আছে ম্যাডাম, উপরে আমাদের খেলার মাঠও আছে। ওকে, তাহলে তো খুবই ভালো একটা উদ্যোগ। আপনারা তো খুবই লাকি যে জিম ফ্যাসিলিটি আছে। কাজ করতে করতে 8 ঘন্টা কাজ করছেন, 8 ঘন্টা কাজ করার মাঝখানে লাঞ্চ ব্রেকে অ্যাটলিস্ট 10-15 মিনিট আপনারা একটু ট্রেডমিলে দৌড়ান, অথবা একটু সাইক্লিং করেন, অথবা গল্প করতে করতে বিভিন্ন কিছু। এবং একসাথে করলে কিন্তু এটা হয়, বাসায় অনেক সময় কিন্তু আপনি মোটিভেটেড হবেন না, ঠিক আছে আজকে না কালকে আমার টায়ার্ড লাগছে, বা ঠিক আছে আমি পরে, কিন্তু বাট তিনজন যখন পাশাপাশি টেবিলে বসে আছেন, একজন যখন যাচ্ছেন আরেকজন একটু হলেও কিন্তু তখন সচেতন হবেন, ঠিক আছে ও তো হেলথ কনসিয়াস, বা ভালো একটা রেজাল্ট দেখা যাচ্ছে, উনি অনেক বেশি ফিট, এটা দেখে আরেকজন হয়তো পাশের ভাববেন যে না আমারও এটা করা উচিত, তাহলে আমিও যাই। বা আপনি পাশের জনকে ডেকে নিয়ে যাবেন, বসে আছেন ঠিক আছে চলেন, বসে মোবাইল স্ক্রল করার চেয়ে মানে অনলাইনে আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে থাকার এক্স্যাক্টলি। চেয়ে বরঞ্চ আমি 10টা মিনিট যে ওখানে এটা করি। তো এই মোটিভেশন গুলো সবাই সবাইকে করবেন, আমার থ্যাংক মনে ইউ হয় ম্যাডাম। তাহলে আমরা কিছুটা ঝুঁকিমুক্ত থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। আসলে আসলে অনেক শোনার ইচ্ছা ছিল, কিন্তু যেটা আমি প্রথমেই বলেছিলাম, একটু টাইম কনস্ট্রেইন। হুম। আর ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার বিজি টাইম থেকে আমাদেরকে অ্যাওয়্যার করলেন ক্যান্সার সম্পর্কে, বিশেষ করে আমাদের ফিমেল এমপ্লয়ীদেরকে। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে, আমি প্রথমেই বলেছিলাম, আপনারা কিন্তু আমাকে প্রশ্নগুলো দিতে পারেন বা করতে পারেন। কয়েকজন পাঠিয়েছেন, আমি জিজ্ঞেস করব। তার আগে আমি একটা অপরচুনিটি নিতে চাচ্ছি। অপরচুনিটিটা হচ্ছে যে আজকে যেহেতু আমি আমার ট্রান্সকমের সকল কলিগদেরকে এখানে পেয়েছি, এসকেএফ এর কলিগরা হয়তো আমাদের অনকোলজির ফ্যাসিলিটিস গুলো, অনকোলজির সার্ভিস গুলো সম্পর্কে জানেন। তো আমি আবারও একটু আমার কলিগদেরকে জানাতে চাচ্ছি ম্যাডাম, যেটা আপনাকে আমি বলছিলাম, যে এসকেএফ অনকোলজি থেকে আসলে আমরা কি কি ধরনের সার্ভিস এবং কিভাবে এসকেএফ অনকোলজিটা কবে থেকে স্টার্ট করলাম, কি ধরনের মেডিসিন প্রোভাইড করছি, এটা নিয়ে আমি একটু ছোট্ট একটা ডিসকাশন করতে চাচ্ছি। সবার সাথে আমার 5 মিনিট লাগবে। আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আই হোপ দেখা যাচ্ছে। আহ, নাসিয়া, কি এটা এটা দেখা যাচ্ছে? জি হ্যাঁ, আমি স্যার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। দেখা যাচ্ছে। সো প্রথমে আমার সকল কলিগদেরকে আমি ওমেন্স ডে শুভেচ্ছা